প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এস এম আলাউদ্দিন, প্রভাষক গণিত, নৌবাহিনী কলেজ, খুলনা। তোমাদেরকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়মিত অনলাইনে উচ্চতর গণিত ক্লাস নিয়ে থাকি। তো আজও তোমাদের আমার অনলাইন ক্লাসে স্বাগতম। তোমরা জানো গতদিন আমি তোমাদের বৃত্ত শেষ করেছি এবং গতদিনই বলে দিয়েছিলাম আগামীকাল অর্থাৎ আজকে তোমাদের আমি সেকেন্ড পার্ট শুরু করব। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষায় সেকেন্ড পার্ট থেকে প্রথম যে চ্যাপ্টারটা আছে এটা হচ্ছে পঞ্চম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। এটা তোমাদের ক্লাস 9-10-এও ছিল। এই দ্বিপদী বিস্তৃতিতে অঙ্কে প্রবেশ করার আগে আমরা কিছুটা আগে ধারণা নিয়ে তারপরে অঙ্কের ভিতরে যাব। আগে কিছুটা ধারণা নিচ্ছি। দেখো, দ্বিপদী বিস্তৃতি, দ্বিপদ এর অর্থ কি? দুইটা পদ, দুইটার বেশি পদ থাকলে বিস্তৃতি করা সম্ভব না। এখানে হ্যাঁ, পদ দুইয়ের বেশি থাকতে পারে, কিন্তু আমরা সেটাকে দুইটা পদ বানিয়ে নিতে পারবো। এখন আসো, এখানে দুইটা পদ a প্লাস বি এর পাওয়ার 0 দিছি। তোমরা জানো যে কোনো রাশির পাওয়ার 0 দিলে তার মান কত হয়? 1। এরপরে যদি পাওয়ার আস্তে আস্তে একটু বাড়াই, তোমার পাওয়ার দিছি 1। এটাও জানো যে কোনো রাশির পাওয়ার 1 দিলে মান পরিবর্তন হয় না, a প্লাস বি থাকবে। এইবার আমাদের একেবারেই পরিচিত ফর্মুলা a প্লাস বি হোল স্কোয়ার, তোমরা জানো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a প্লাস বি হোল কিউবও তোমরা জানো a কিউব 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই জানার ভিতরেও হালকা একটা সূক্ষ্ম বিষয় রয়ে গেছে, এটা আমরা এখন একটু আস্তে আস্তে গভীরে যাব। দেখো, একটা দ্বিপদী রাশির পাওয়ার যা, দেখো পদ সংখ্যা তার থেকে এক বেশি। যেমন পাওয়ার 0 পদ সংখ্যা 1 এক বেশি, পাওয়ার 1 পদ সংখ্যা 2, পাওয়ার 2 পদ সংখ্যা 3, পাওয়ার 3 পদ সংখ্যা 4। দেখো, যত পাওয়ার পদ সংখ্যা তার থেকে এক বেশি। তাহলে আমি এইটা শিওর যে a প্লাস বি টু দি পাওয়ার 4 যখন দিছি, ভাঙতে পারি আর না পারি, পদ কয়টা বলতে পারবো? পদ কয়টা হবে? 5টা। তো আমরা এখন পাওয়ার 3-এর উপরে থাকলে কিভাবে বিস্তৃতি করব? দেখো, প্রথমে a টু দি পাওয়ার 4, এই পাওয়ার সামনে নিয়ে আসবে, 4c1, এর পাওয়ার 1 হ্রাস করবা, তাহলে হবে 3। বি এখানে নতুন করে আসবে এবং তার পাওয়ার হবে সি এর গোড়ায় যা তাই। বি এখানে কেবল আসা শুরু করছে, বি এর পাওয়ার ক্রমাগত বাড়বে আর এর পাওয়ার ক্রমাগত হ্রাস পাবে। তাহলে এর পরেরটা কত? 4c2, এর পাওয়ার আরও কমবে, বির পাওয়ার বাড়বে। 4c3, এর পাওয়ার আরও কমবে, বির পাওয়ার আরও বাড়বে। ফাইনালি এর পরেরটা হবে 4c4, এর পাওয়ার আরও কমলে a টু দি পাওয়ার 0 আসে, তার মানে 1, কিন্তু বি এর পাওয়ার আরও বাড়াইলে আসে b টু দি পাওয়ার 4। আমরা এখানেই যে শেষ হয়ে গেছে বুঝবো কী করে? তুমি একটু আগেরটা খেয়াল করো, বি এর পাওয়ার যখন কিউব দিছি তখন বিস্তৃতি কিন্তু শেষ। তার মানে বি এর পাওয়ার যখন 4 দিছি তখন তোমার বিস্তৃতি শেষ, এবং গুণে দেখো পদ 5টা হয়েছে। এখন আসো a টু দি পাওয়ার 4 প্লাস এই 4c1, 4c2, 4c3, এগুলো খুব স্মুথলি তুমি করতে পারবা না। হ্যাঁ, করতে পারবা যদি তোমার কাছে সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে। আমি তোমাদের একটা দেখাই দিচ্ছি, সে 4c1 কী করে নির্ণয় করবা। 4c1 নির্ণয় করার জন্য সায়েন্টিফিক ক্যালকুলেটরের কথা বলতেছি। প্রথমে 4 চাপবা, এরপরে শিফটের বাটন চাপবা, শিফট, তারপরে ভাগের বাটন চাপবা, তারপরে 1 চাপবা, ইকুয়াল চাপবা, তারপরে দেখবা রেজাল্ট 4 আসবে। এতগুলো ধাপ অতিক্রম করতে হবে। তাহলে আমি দেখাই দিলাম 4c1 হচ্ছে 4a কিউব বি। একই প্রক্রিয়ায় 4c2 বের করলে 6 আসবে, a স্কোয়ার বি স্কোয়ার, এটা আবার 4 আসবে, a বি কিউব। 4c4 ক্যালকুলেটর করলে 1 আসবে, তাহলে b টু দি পাওয়ার 4। এই 4c1, 4c2, এটা আমার হাতে যদি ক্যালকুলেটর না থাকে তাহলে কি করে বের করব, এটা তোমাদের আমি একটু পরে আসতেছি। আমি আগে কিছু এগুলো লিখি, তোমাদের আমি একটু পরে আবার ওইগুলো শিখাবো, দেখবা মানে ক্যালকুলেটর ছাড়া কী করে ছোটো ছোটো সংখ্যার মান নির্ণয় করা যায়। এখন আমি যদি আমার কনফিডেন্স লেভেল একটু বৃদ্ধি করে পাওয়ার 4-এর জায়গায় n দেই, তাহলে কি বিস্তৃতি করা সম্ভব? এইটা ফলো করে এটারে বিস্তৃতি করো, দেখবা পারবা। প্রথমে কত হবে? a টু দি পাওয়ার n, এরপরে এই যে 4c1, তাহলে কী হবে? nc1, এর পাওয়ার 1 কমবে, বি এখানে আসবে, তাহলে nc2, এর পাওয়ার আরও কমবে, বি এর জায়গায় আরও বাড়বে। এই ধারাবাহিকতায় যদি একটু দূরে যায় লিখি, NCR, a টু দি পাওয়ার n মাইনাস আর, বি টু দি পাওয়ার আর, লাস্টে হবে b টু দি পাওয়ার n। এখন এইটা কিভাবে আসলো, হঠাৎ করে আমি এটা কিভাবে লিখলাম তোমাদের আমি বোঝাচ্ছি।
দেখো এখান থেকে আমরা বুঝতে পারবো যে ওইটা কিভাবে আসছে। এইটা খেয়াল করো, আমি যেটা বক্স করলাম এটা কাউন্ট করো তো কততম পদ, 1 2 3, কততম পদ, তৃতীয় পদ। তাহলে আমি এই জায়গায় লিখতেছি, এই জায়গায় রাশিটির তৃতীয় পদ কত পাইছো, nc2 a⁻n-2 b⁻2। এখানে একটা জিনিস একটু সিরিয়াসলি খেয়াল করো, একটা দ্বিপদী রাশির যে তম পদ চাক আগে পাওয়ার সবসময় সামনে আসবে, এই এন সামনে। সি এর গোড়ায় যত তম পদ তার থেকে দেখো কম লিখছি, তৃতীয়, তাহলে সি এর গোড়ায় 2। প্রথম পদের পাওয়ার হবে এই দুইটার বিয়োগফল, এই যে n-2, আর দ্বিতীয় পদের পাওয়ার হবে সি এর গোড়ায় যা তাই। তাহলে আমি এই ধারাবাহিকতায় এখানে নাই, অথচ আমি লিখতে পারবো। যেমন আমি যদি বলি 4তম পদ কত বলতে পারবা, পাওয়ার সামনে সি এর গোড়ায় 1 কম হবে, তৃতীয় বললে 2, তাহলে 4 বললে 1 কম 3। প্রথম পদের পাওয়ার হবে এই দুইটার বিয়োগফল, তাহলে n-3। দ্বিতীয় পদের পাওয়ার হবে সি এর গোড়ায় যা তাই। তাহলে দেখো এখানে নাই, অথচ আমরা লিখতে পারতেছি। ঠিক একইভাবে তোমরা 10তম পদ কত বলতে পারবা, আমি কিন্তু কনফিডেন্স বাড়াচ্ছি যে যে কোনো তম পদ আমরা লিখতে পারি কি না। 10তম পদ কত হবে, প্রথমে পাওয়ার সামনে আসবে n, সি এর গোড়ায় যততম বলতেছি তার থেকে 1 কম, তাহলে কত 9। প্রথম পদের পাওয়ার হবে এই দুইটার বিয়োগফল, তাহলে কত n-9। দ্বিতীয় পদের পাওয়ার হবে সি এর গোড়ায় যা তাই। সিমিলারলি আমি যদি r প্লাস অনতম পদ লিখি, এটাকে সাধারণ পদও বলে, এটাকে সাধারণ পদও বলে। এটা হবে টি আর প্লাস অন। একটু বলার চেষ্টা করো, আর প্লাস অনতম পদ কত হবে, পাওয়ার সামনে আসবে সি এর গোড়ায় তম থেকে 1 কম, তাহলে আর। প্রথম পদের পাওয়ার, প্রথম পদ মানে এ, এই দুইটার বিয়োগফল, আর দ্বিতীয় পদের পাওয়ার হবে সি এর গোড়ায় যা তাই। ওকে, ওইটা তাহলে দেখো এই যে, তাহলে আর প্লাস অনতম পদ ওইটা, এবং এটাকে সাধারণ পদও বলে। এখানে পদ কয়টা আছে বলতে পারো, পাওয়ার যখন 3 পদ তখন 4, পাওয়ার যখন n তাহলে পদ কত n+1, একটা পদ বেশি হবে, তাহলে n+1 সংখ্যক পদ আছে। ওকে, যেটা বলতেছিলাম আমি তোমাদের, এটা একটা গুরুত্বপূর্ণ বিস্তৃতি। আমি এইটার মতো করে আরেকটা পদ বিস্তৃতি লিখতেছি তোমাদের। দেখো এখানে দুইটা পদই অজানা, এ এবং বি, কিন্তু আমরা যদি একটা পদ জানি, সাপোজ 1 + x⁻n, তখন আরও দ্রুত ভাঙা যায়। প্রথমে 1 nc 1 x⁻n, এই 1-এর পাওয়ার কমাচ্ছি না কেন, 1-এর পাওয়ার হ্রাস বৃদ্ধি করলে 1ই থাকবে। তাহলে এরপরেরটা হবে কত, nc2 x⁻2 nc3 x3, এই ধারাবাহিকতায় nc_r সি এর গোড়ায় যা তাই x⁻r, লাস্টে x⁻n। ওকে, আমরা আরও কিছু জিনিস শিখব। যেমন এইটার পাওয়ার যখন 2, পদসংখ্যা কত 3, পদসংখ্যা যখন 3, এটা পদসংখ্যা জোড় না বেজোড়, নিশ্চয়ই বিজোড়। দেখো বিজোড় সংখ্যক পদ যখন, তখন মধ্যপদ কয়টা, মধ্যপদ দেখো একটা। বাট যখন জোড় সংখ্যক পদ, এখানে 4টা পদ, তখন মধ্যপদ কিন্তু 2টা। তাহলে আমরা একটা জিনিস শিখলাম, বিজোড় সংখ্যক পদ থাকলে মধ্যপদ একটা, জোড় সংখ্যক পদ থাকলে মধ্যপদ 2টা। সাপোজ যখন পাওয়ার 4, তখন পদ কয়টা আছে, 5টা। 5টা কি বেজোড় পদ, তোমার নিজের আঙ্গুল দিয়ে চিন্তা করো, 5টা আঙ্গুলের মাঝের আঙ্গুল কোনটা, এটা না? তার মানে কি মধ্যপদ কয়টা, একটা। তাহলে বেজোড় সংখ্যক পদ হলে মধ্যপদ একটা, আর জোড় সংখ্যক পদ হলে মধ্যপদ 2টা। ওকে, আমরা এবার একটু অন্য জিনিসে যাচ্ছি, যে এই যে ক্যালকুলেটর ছাড়া মান কিভাবে নির্ণয় করতে হয়। দেখো দেখো সে nc2, এটাকে 2 ভাবে ভাঙা যায়। নাম্বার 1, 2টা উৎপাদক লেখা যায়, n-1/2 ফ্যাক্টরিয়াল। যদি সি এর গোড়ায় 2 থাকে, তুমি 2টা উৎপাদক লিখবা। প্রথম উৎপাদক এই সামনে যে, দ্বিতীয় উৎপাদক 1 কমবে, আর সি এর গোড়ায় যা তার ফ্যাক্টরিয়াল।
এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে, সি এর মাথায় যে তার ফ্যাক্টরিয়াল, সি এর গোড়ায় যে তার ফ্যাক্টরিয়াল, আবার এই দুইটার বিয়োগফলের ফ্যাক্টরিয়াল। তোমাদের মনে এখন সন্দেহ আসতে পারে যে স্যার এই দুইটার কি মান একই আসবে? হ্যাঁ, মান যে একই আসবে তার প্রমাণ দেখো। আমি ফ্যাক্টরিয়াল যদি কাটাকাটি করতে চাই, উপরে নিচে মিলাইতে চাচ্ছি, তাহলে উপরে এন 1 কমাবো, n-1, যত ডাইনে যাই মান কমে, তারপরে n-2 ফ্যাক্টরিয়াল দিয়ে দেবো, নিচে 2 ফ্যাক্টরিয়াল, n-2 ফ্যাক্টরিয়াল। এই দেখো কাটাকাটি যায় এবং এই দুইটা মিলাও, দেখো মিলে গেছে। তাইলে আমরা দেখলাম সায়েন্টিফিক ক্যালকুলেটর যদি আমার হাতে না থাকে তাহলে আমি এই পদ্ধতিতে মান নির্ণয় করতে পারবো। এখন সাপোজ মনে করো 6c4, এইটা কত হবে? 6c4 কত হবে? সি এর মাথায় যে তার ফ্যাক্টরিয়াল, সি এর গোড়ায় যে তার ফ্যাক্টরিয়াল, আবার এই দুইটার বিয়োগফলের ফ্যাক্টরিয়াল। তো তোমরা 6 এর ফ্যাক্টরিয়ালকে যদি ভাঙাও তাহলে 6 ফ্যাক্টরিয়াল দাও, নিচে 4 ফ্যাক্টরিয়াল আছে আর 2 এর ফ্যাক্টরিয়াল তো 2, এই দুইটা কাটা যায়, 5/30/2 15। দেখো আমার হাতে ক্যালকুলেটর নাই, অথচ আমি 6c4 এর মান বের করতে পারলাম। তো তোমরা এইভাবে নিজেরাও সংখ্যা তৈরি করে মান নিজেরা বের করার চেষ্টা করো, তারপরে ক্যালকুলেটরে মেলাও যে দেখো যে মান একই আসে কি না। একটু ক্যালকুলেটর হেল্প ছাড়াই মান বের করার চেষ্টা করো। আমি যেটা করি আর কি, তাতে একটু অঙ্ক ফাস্ট করা যায়। এখন তোমাদের আমি পুরনো একটা জিনিস কেবল লিখছিলাম, এটা আবার লিখতেছি। a+b⁴ কত জানি? a⁴ 4a³ b 6a² b² 4ab³ প্লাস b⁴, এটা তোমাদের একটু আগে লিখছিলাম। এই জিনিসটাই আমি এখন অন্য পদ্ধতিতে দেখব। এই সামনের যে সংখ্যাগুলো, এই জায়গায় 1 4 6 4 1, এইগুলো আর এক পদ্ধতিতে করা যায়। এটা তোমরা জানো, এটা প্যাসকেলের ত্রিভুজ পদ্ধতি বলে। দেখো আসলে আসে কি না। তোমরা একটু আগে শিখছো, পাওয়ার যখন 0 তখন পদ কত হবে? 1 হবে। পাওয়ার যখন 1, পদ কয়টা হবে? 2টা। সেই 2টা পদের সংখ্যা সহগ হবে 1 পাওয়ার যখন 2 তখন তোমরা জানো পদ 3টা হবে। এই 3টা পদ এবার কী হবে খেয়াল করো। প্রথমে 1, এরপর হবে এই দুইটার যোগফল 2, লাস্টে আবার 1। n যখন 3 তখন প্রথমে পদ 4টা হবে। প্রথমে 1, এরপরে 2-1 3, 2-1 3, লাস্টে আবার 1। n যখন 4, পদ কয়টা হবে? 5টা। প্রথমে 1, 3-1 4, 3-3 6, 3-1 4, এই 1। 1 4 6 4 1, 1 4 6 4 1। তোমাদের কনফিডেন্স বাড়ার কথা। এখন যদি n = 5ও দেই, কি পারবা না? 5 দিলে পদ কয়টা হবে? 6টা। প্রথমে 1 5 10 10 5 1। খুব দ্রুত করতে পারতেছি আমরা। ওকে, তোমাদের আমি এখন অনুশীলনীর থেকে 2-3টা অঙ্ক করে আজকে লেকচার শেষ করতেছি, যেহেতু আজকে একটু ফর্মুলা বেশি হয়ে যাচ্ছে আমাদের। খেয়াল করো, তোমাদের আমি প্রথম যে অঙ্কটা করতেছি এটা হচ্ছে কোশ্চেন 1, 4x/5 - 5/2x⁹ এর বিস্তৃতিতে 7তম পদ নির্ণয় করো। ওকে, সলিউশন। আমি দ্বিপদী রাশির যে কোনোতম পদ বের করা শিখছি। এটার 7 কেন, এটার 8তম বা 6ষ্ঠ পদ বললেও আমি পারবো। দেখো খেয়াল করো, তুমিও পারবা। আমার এই প্রথম অঙ্কটা একটু খেয়াল করো। এত এর বিস্তৃতিতে 7তম পদ সমান আমি নিচে করতেছি। দেখো কি শিখছো, একটা দ্বিপদী রাশির যে কোনোতম পদ বের করতে বললে প্রথমে পাওয়ার সামনে আসবে। সি এর গোড়ায় যততম পদ চাচ্ছে তার থেকে 1 কম হবে, 6 হবে। প্রথম পদের পাওয়ার হবে এই দুইটার বিয়োগফল, তার মানে কত? 3 হবে। দ্বিতীয় পদের পাওয়ার হবে সি এর গোড়ায় যা তাই, তার মানে কত? 6 হবে।
এই 9C6 কত এটা তোমরা ক্যালকুলেটরে করতে হবে। আমি একটু ক্যালকুলেটর যেহেতু সামনে নাই, 84 হবে। 4-এর কিউব করলে 64 এক্স কিউব, 5-এর কিউব করলে 125 গুণ পাওয়ার জোর থাকলে মাইনাস বাদ, সরি 5-এর কিউব আর না করলে হয়তো আমরা 5-এর কিউবই রাখি, কারণ এই 5^6 তো আরও বড়ো হবে, এটা আমরা ক্যালকুলেটর ছাড়া পারবো না। 5^6ই থাক, 2^6 মানে 64, x⁶। এই 64 দুইটা কাটে, x6 আর x কিউব কাটলে নিচে x কিউব থাকে, এই 5 কিউব আর 5×6 কাটলে উপরে 5 কিউব। 125-এর সাথে 84 গুণ করবা 10,500 হবে, আর নিচে আসবে x কিউব। ওকে প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের একটা অঙ্ক আমি শেষ করলাম। তাহলে একটা দ্বিপদী রাশির যে কোনোতম পদ নিশ্চয়ই নির্ণয় করতে পারবা। নিয়ম কি? পাওয়ার সামনে আসবে, সি দিবা, সি এর গোড়ায় তম থেকে 1 কম দেবা। প্রথম পদের পাওয়ার হবে এই দুইটার বিয়োগফল, দ্বিতীয় পদের পাওয়ার চিহ্ন সহ হবে সি এর গোড়ায় যা তাই। আমাদের কোশ্চেন 2, কোশ্চেন নাম্বার 2, প্রশ্নটা হচ্ছে এরকম, 4x/5 - 5/2x⁸ এত এর বিস্তৃতিতে শেষের তৃতীয় পদ নির্ণয় করো। একটু প্যাচ লাগানো আছে প্রশ্নে, সেটা হলো শেষের তৃতীয় পদ চাচ্ছে, এটা আবার কেমন? খেয়াল করো, বিষয়টা ইজি। তুমি আগে রাশিটা তোলো, এই যে এই রাশির পাওয়ার কত, মানে সূচক কত, এই যে সূচক 8, এটার পাওয়ার যদি 8 হয় তাহলে পদ সংখ্যা কত আছে? 1 বেশি, তার মানে 9। অতএব রাশিটির বিস্তৃতির পদ সংখ্যা 1 বেশি হবে, তাহলে 8 + 1 কি 9। তাহলে 9টা যখন পদ, তখন শেষের দিক থেকে তৃতীয় পদ বলতে কত বোঝায়? আমি তোমাদের একটু এখানে দাগ কেটে দেখাচ্ছি। দেখো 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9টা পদ লিখছি মনে করো। শেষের তৃতীয় পদ গুণো, দেখো 7তম পদ। এখন আমরা ওইটা পরীক্ষার হলে তো এরকম দাগ কেটে করবো না, যদি সংখ্যা পাওয়ার আরও বেশি থাকে তখন এই 7 কীভাবে আসছে দেখো। অতএব শেষের তৃতীয় পদ সমান সমান প্রথম টোটাল যে পদ তাই, তার থেকে তৃতীয় পদ বলে 3 বিয়োগ করে 1 যোগ করবা। তাহলে শেষের যদি তম পদ চাই, টেকনিকটা কি? টোটাল পদ থেকে শেষের ওই কটা বিয়োগ করে আবার 1 অ্যাড করে দেবা। তাহলে এটা আসতেছে দেখো 7তম পদ, এই যে দেখো 9 আর 1 10 থেকে 3 গেলে 7। তাহলে অতএব এটার যদিও শেষের তৃতীয় পদ চাইছে, কিন্তু আমি প্রশ্ন ঘোরাই নিছি, প্রশ্ন আসলে বানায় নিছি প্রথম 7তম পদ। নিয়ম কি? পাওয়ার সামনে আসবে, সি এর গোড়ায় 1 কম হবে, প্রথম পদের পাওয়ার হবে এই দুইটার বিয়োগফল, তার মানে 2। দ্বিতীয় পদের পাওয়ার হবে সি এর গোড়ায় যা তাই। তো 8C6 কত? এটা হবে 28, 4-এর স্কোয়ার করলে 16 x², নিচে 5-এর স্কোয়ার হবে গুণ 5^6, 2^6 মানে 64, নিচে আসবে x⁶। এটা ক্যালকুলেটারে তোমরা করবা, 4375 আসবে, নিচে আসবে x⁴। ওকে, আমাদের আজকের লাস্ট অঙ্ক, এটা করে আজকের লেকচার আমরা শেষ করব। এখন যে অঙ্কটা করতেছি এই টাইপের অঙ্ক বইয়ে বেশ কয়েকটা আছে। কোশ্চেন নাম্বার 3, প্রশ্নটা হচ্ছে x² + 3a/x⁵ এত এর বিস্তৃতিতে x⁸ এর সহগ নির্ণয় করো। সলিউশন। তম পদ বের করা জানি, কিন্তু হঠাৎ করে প্রশ্ন চেঞ্জ করে বললাম x⁸ সহগ নির্ণয় করো। x⁸ কোথায় আছে আমি কি করে বলবো? হ্যাঁ, টেকনিকটা কি খেয়াল করি। ধরি
এক্স স্কোয়ার প্লাস 3a/x টু দি পাওয়ার 15 এর বিস্তৃতিতে এই রাশির কোথায় এক্স টু দি পাওয়ার 18 আছে আমি তো জানি না। আমি একটা কমন ফর্মুলায় যাব, আর প্লাস অনতম পদে এক্স টু দি পাওয়ার 18 বিদ্যমান। তুমি যে কোনো তম পদ তো বের করা জানো, তাহলে অতএব আর প্লাস অন্তম পদ, আর প্লাস অন্তম পদ কত হবে? পাওয়ার সামনে আসবে, সি এর গোড়ায় তম থেকে 1 কম হবে, তার মানে কত? আর প্রথম পদের পাওয়ার হবে এই দুইটার বিয়োগফল, তাহলে 15 মাইনাস আর। দ্বিতীয় পদের পাওয়ার হবে সি এর গোড়ায় যা তাই, তো 15c আর এক্স টু দি পাওয়ার 30 মাইনাস 2 আর, এই 2 বাইরে গুণ করে দিছি, 3 টু দি পাওয়ার আর এ টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার মাইনাস আর। নিচে কোনো রাশি রাখবা না, সব উপরে নিয়ে যাবা। তাহলে 15c আর 3 টু দি পাওয়ার আর এ টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার, এই দুইটা পাওয়ার এক জায়গায় যোগ করলে 30 মাইনাস 3 আর আসে। তুমি আগে স্বীকার করছো যে আর প্লাস অন্তম পদে এক্স টু দি পাওয়ার 18 আছে, সেটা স্বীকার করে আর প্লাস অন্তম পদ বের করলাম। তাহলে এইখানে যে এক্সের পাওয়ার দেখতেছো এটার 18-র সাথে কম্পেয়ার করো, তাহলে আর এর মান পেয়ে যাবা। মাইনাস 3 আর এই পাশে আনো প্লাস 3 আর, 30 থেকে 18 গেলে 12, তাহলে আর এর মান কত? 4। আর এর মান যদি 4 হয়, এখানে 4 বসাও, 3 4 12, 30 থেকে 12 গেলে 18, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 18 আসে। তাহলে সহগ কোনটুক? তার আগেরটুকু, এই আগেরটুকুতে আর এর মান 4 বসাই দাও। তাহলে অতএব এক্স টু দি পাওয়ার 18 এর সহগ 15c4 3 টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4। এটাও সাইন্টিফিক ক্যালকুলেটরে করবা, 110 565 এ টু দি পাওয়ার 4 হবে। ওকে প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আজকে আমি আর অঙ্ক করাচ্ছি না, তবে একটা বাড়ির কাজ দিচ্ছে, এটা নিজেরা করে নিজেদের কনফিডেন্স গ্রো করো আরও। এই রাশির বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 10 এর সহগ কত হবে? আমি তোমাদের অ্যান্সারও লিখে দিচ্ছি, তোমরা 11c4 2 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 4 দেখো উত্তর এটা আনতে পারো কিনা, তোমাদের কনফিডেন্স বাড়বে। ওকে প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আমি যেভাবে কথা দিচ্ছি সেইভাবেই কিন্তু কাজ করছি, কিন্তু তোমরা বাসায় কাজ করতেছো কিনা এটা কিন্তু আমি দেখতে পারতেছি না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই করোনার মধ্যে একেবারেই বাসা থেকে বেরোয় না। যদি নিতান্তই তোমার কিছু প্রয়োজন হয় তুমি তোমার বাবা মাকে বলো, কারণ তুমি তোমার বাবা মার কাছে অমূল্য সম্পদ। তারা তুমি হারিয়ে গেলে তারা এই পৃথিবীতে তাদের কাছে মানে বেঁচে থাকা না থাকা সমান হয়ে যাবে আর কি। তুমি তাদের কাছে এখন মানে সবচেয়ে দামি বস্তু আর কি, সবচেয়ে দামি জিনিস, যা পৃথিবীতে টাকার বিনিময়ে ক্রয় করা সম্ভব না। সন্তানের যে কি মূল্য এটা একমাত্র বাবা মাই জানে, তোমাদের বয়স কম, তোমরা বুঝতে পারবা না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা এখন ঘর থেকে এই করোনার এই মুহূর্তে বাইরে বেরিয়েও না, বাসায় থেকে খাওয়া দাওয়া করো, নিয়মিত পড়ালেখা করো, শরীরের প্রতি যত্ন নাও। ওকে, ধন্যবাদ।